আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, খুবই আপডেটিং একটা নিউজ আপনাদের জন্য নিয়ে এসেছি। আমাদের শিপ্রা মেজর সিনহা হত্যাকাণ্ডের যিনি একজন উইটনেস, যাকে নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ভাইরাল বা আমরাও নানান কন্টেন্ট তৈরি করছি, তবে অনেকে আবার মিথ্যা নানান ধরনের এডিটিং কন্টেন্টও করছেন। তো সকল কিছু নিয়ে অবশেষে শিপ্রা মুখ খুলেছে। যদিও তার এই মুখ খোলার বিষয়টা আমরা জানতাম যে র্যাবের মাধ্যমে তারা হয়তো মুখ খুলবে, বাট তিনি আজকে সেকেন্ড টাইম একটা লাইভ করছেন, আর এটা মেবি যমুনা টেলিভিশনের আন্ডারেই করেছেন লাইভটা। তো সেইখানে তিনি টোটালি হত্যাকাণ্ড বা সেই দিন রাতে কি ঘটেছিল, ইভেন এই ঘটনার সাথে ওসি প্রদীপ সহ আরও বাকিরা কিভাবে জড়িত, এই বিষয়গুলো তিনি সম্পূর্ণ খোলাসা করেছেন। তার বক্তব্যের মধ্যে বেশ কয়েকটা বিষয় উঠে এসেছে, আমরা তাদের মুখ থেকে আপনাদেরকে খণ্ড খণ্ড অংশে শোনাবো যে আসলে সেদিন কিভাবে কি ঘটেছিল। আর এইখানে তিনি আরও একটা বিষয় আপনার উন্মোচন করেছেন, যে মানবাধিকার সংস্থা বা আরও কিছু বিষয়কে সরকারের মন্ত্রণালয়কে তিনি আকর্ষণ করেছেন যে টেকনাফের কারাগারে, বিশেষ করে টেকনাফ, উখিয়া, মহেশখালী, ওই কারাগারগুলোতে বা কক্সবাজারের জেলা কারাগারগুলোতে কয়েদিদের পরিবারের উপর যে নির্যাতন চলছে, তাদের স্ত্রী, সন্তান, কন্যাদের অবর্ণনীয় বর্ণনা তিনি দিয়েছেন। আর তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন যে বিষয়টা প্রশাসন নজরদারি করে। তো চলুন আমরা শিপ্রার মুখ থেকে কয়েকটা ধাপে শুনে আসি যে প্রথমত সেদিন রাতে আসলে কি হয়েছিল। আমি শিপ্রা দেবনাথ বলছি। অথচ 31 জুলাই রাতে এই বাহিনীর কুখ্যাত ওসি প্রদীপ ও তার সহচর ইন্সপেক্টর লিয়াকত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেন। শহীদ মেজর সিনহা ছিলেন একজন ভ্রমণবিলাসী, স্বপ্নবাজ, অ্যাডভেঞ্চারাস মানুষ। সেনা কর্মকর্তা হিসেবে চৌকস। আমার সহকর্মী ও বন্ধু মেজর সিনহা তার কর্মজীবনে কতটা ও ব্যক্তি জীবনে কতটা মহান মানুষ ছিলেন তা বলার আর কোনো অপেক্ষা রাখে না। তিনি এসএসএফের মতো প্রেস্টিজিয়াস অর্গানাইজেশনে সার্ভ করেছেন দীর্ঘদিন। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা করেছেন সরাসরি একই মঞ্চে। আর আজ তার বুদ্ধিমত্তা, চরিত্র, টিম চয়েস ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রশ্ন তোলাটা ঠিক কতটা যুক্তিযুক্ত তা আরেকবার দয়া করে বিবেচনা করে দেখা উচিত। তার কথা শুনে বা আমরা আগেও গ্যাস করছি, তিনি ঘটনার সময় যেহেতু মেজর সিনহার সাথে ছিলেন না, তিনি ছিলেন নীলিমা রিসোর্টে। সো তিনি তার ব্যক্তিগত যেই জায়গাটা সেইখান থেকে তিনি বর্ণনা দিয়েছেন। আর আমরা বুঝতে পারলাম যে তার কাছে মাদক ছিল না, কিন্তু এই ছবিগুলো আসলে এখন একটু নানান ঝামেলার কারণ হয়ে গেছে। 30 জুলাই রাত 12টার পর প্রায় 10-12 জন পুলিশ আমাদের রিসোর্টে প্রবেশ করেন। কোনো সার্চ ওয়ারেন্ট, মহিলা পুলিশ ছাড়াই তারা সেখানে আসেন এবং আমাকে সময় না দিয়ে এবং মোটামুটি আমার অনুমতি ছাড়াই তারা আমাদের কটেজের তল্লাশি শুরু করেন। আমি বারবার আমার সহকর্মী ও বন্ধু মেজর সিনহা ও সিফাতের ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করি, কিন্তু তারা কোনো ধরনের ইনফরমেশন আমায় দেয়নি। রাত আনুমানিক 2:30টার পর কিছু সিভিল ড্রেসে আসা অফিসার আসলে আমি তাদের প্রশ্ন করি। তখন তারা আমায় জানায়, ইয়েস, সিনহা ইজ ডেড। এরপর ওই রাত 4:30টার দিকে আমাকে ও আমার আরেক সহকর্মী তাহসিন নুর, রিফাত, রুফতি ভাই সহ কোনো প্রকার পূর্ব ইঙ্গিত ছাড়াই রামু থানায় নিয়ে যাওয়া হয়। এরপর দুপুরে সেখান থেকে পুলিশ সুপারের কার্যালয়। এই পুরোটা সময়ে যতজন অফিসার, কর্মকর্তা, তদন্তকারী যাকেই সামনে পেয়েছি সবার কাছে আকুল আবেদন করেছিলাম, আমাকে যা ইচ্ছা করেন, আমি তো পালিয়ে যাচ্ছি না, কিন্তু মেজর সিনহাকে আমায় একবার শেষবারের মতো দেখতে দিন প্লিজ। কিন্তু আমার সে আকুতিতে সেদিন কর্ণপাত করেননি কেউ একবারের জন্য। এরপর রাত 8টা-9টা নাগাদ আমায় একা একটি পুলিশ ভ্যানে উঠিয়ে আনা হয়। এরপর আবিষ্কার করি তারা আমায় কারাগারে পাঠিয়েছেন এবং আমি সেখানেই প্রথম জানতে পারি আমি নাকি মাদক মামলার আসামি। ধন্যবাদ শিপ্রা আপনাকে। আপনার এই লাইভটা আসলে যদি আপনি প্রথমে করতেন তাহলে হয়তো জাতি আজকে আপনার পেছনে লাগতো না। আমরাই কিন্তু আপনার মুক্তির জন্য আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো আছে যে আমরা আপনার জন্য কাজ করেছি, ফেসবুকে বিভিন্ন জায়গায়, যে দুইটা বিপন্ন প্রাণ বাঁচাতে হবে। কিন্তু আপনি দেখেন আপনার সামান্য লোভ আর কিছুটা কি বলা হয় ব্যক্তি স্বার্থ আপনার এবং সিফাতের, যার কারণে কিন্তু এগুলো আসছে আর আমরা এগুলোতে কাজ করছি। এরকম অনেক কিছু আছে, আমরা কাজ করি না। বাট যখন আপনি আমাদের এক্সপেকটেশনের জায়গাটাকে উল্টো দিকে প্রবাহিত করেছেন, তখনই আসলে সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলে, ফেসবুক, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু আপনার বিরুদ্ধে খেপছে। বাট আমার মনে হয় যে আপনার
আজকের এই ভিডিওটা প্রথম দিন আসলে ভালো হইতো। আর এটা মেবি আমি জানি না যে আপনি আজকে আমি লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম দর্শক, আপনাদের খেয়াল থাকার কথা যে তিনি মনোজ কুমার ভৌমিক নামক একজন উকিল, তার মাধ্যমে তিনি 2-3 জন এসপি, তারপর হচ্ছে যে কয়েকজন সচিব, বেশ কয়েকজন পুলিশ অফিসার সকলের বিরুদ্ধে মামলা করার জন্য অলরেডি হাইকোর্টে একটা আপনার রিট করা হয়েছে। এখন শিপ্রার এই বক্তব্য দেখে বোঝা যাচ্ছিল যে সামনে কেউ লিখে রেখেছেন বা তিনি হয়তো গোছালোভাবে বলেছেন, কেননা আমরা যখন লাইভে কথা বলি একটা কথা বেফাস হইলেই কিন্তু এটা নিয়ে আসলে ট্রল হইতে হয়, নানান ঝামেলায় পড়তে হয়। তো ওভারঅল তিনি যা বলেছেন আমার কাছে মনে হয়েছে যে ঠিকই আছে, কারণ তার কাছে এর বেশি তথ্য না থাকারই কথা। তবে সিফাতকে জিজ্ঞাসাবাদের পরে হয়তো এখানে আরো নতুন কিছু তথ্য আসার সুযোগ আসে। তো লাস্টে যাবার আগে তিনি আসলে প্রশাসনের যারা অনৈতিক কর্মকর্তা আছেন, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা আছেন, ওসি প্রদীপ সহ তাদের সকলের তিনি শাস্তি চেয়েছেন। তো তার মুখ থেকে বাকিটা শুনে আমরা আজকের মতো বিদায় নিব। সেই রাতে ঠিক যেমন আমার আত্মহনন হয়েছিল, ঠিক তেমনি আজও হচ্ছে। নির্দ্বিধায় মেজর সিনহাকে মেরে ফেলার পর এখন আমাকে আর আমার সহকর্মী সিফাতকে করা হচ্ছে সামাজিকভাবে হেনস্থা। বাংলাদেশের পুলিশ স্বাধীনতার পর হতে সর্বদা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন, অথচ গত কিছুদিন ধরে দেখেছি আমার একান্ত ব্যক্তিগত ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফটোশপে এডিট করে, টেইলার করে, অথবা আমার বিভিন্ন প্রজেক্ট থেকে নিয়ে বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন অর্থে প্রকাশ করা হচ্ছে। মেজর সিনহা হত্যাকাণ্ডের পর রাতে এসে আমাদের কটেজ থেকে পুলিশ আমাদের 2টি মনিটর, ল্যাপটপ, ডেস্কটপ, ক্যামেরা, লেন্স, 3টি হার্ড ড্রাইভ এবং আমাদের ফোন ডিভাইস সব নিয়ে যায়। জব্দ তালিকায় যার কোনোটির কোনো উল্লেখ নেই। আমি জানি না এখন কিভাবে বা কার কাছে সেসব ফেরত চাইব। আমাদের পার্সোনাল প্রোফাইল থেকে ও ডিভাইস থেকে সেসব বিভিন্ন ছবি চুরি করে কিছু বিকৃত মস্তিষ্কের দায়িত্বশীল অফিসাররাই ফেসবুক ও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সেসব। আমার নামে খোলা হয়েছে ফেক ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি। আমার ব্যক্তি জীবনকে যারা অসহনীয় করে তুলেছেন বিভিন্ন ছবি ও ভিডিও তৈরির মাধ্যমে, তাদের প্রত্যেকের জন্য আমি তথ্য প্রযুক্তির ডিজিটাল নিরাপত্তা আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব, কথা দিলাম। আমি সমস্ত পুলিশ বাহিনীকে দায়ী করছি না, এখানে অনেক সৎ অফিসার রয়েছেন, কিন্তু এরূপ হত্যাকারী কর্মকর্তা এবং একজন নারীকে সোশ্যাল মিডিয়াতে বিকৃতভাবে উপস্থাপনকারী অসুস্থ মানবিকতা সম্পন্ন কিছু পুলিশ সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা হলে এই কলঙ্কের দায়ভার জাতি সম্পূর্ণ বাহিনীর উপর ন্যস্ত করবে। আমি বলবো যে একজন মানুষ হত্যাকে ধামা চাপা দেওয়ার জন্য আমার টুটি চেপে ধরে আমায় আত্মহননের পথে ঠেলে দিলে লাখো তরুণ তরুণী এর প্রতিশোধ নেওয়া থেকে নিশ্চয়ই বিরত থাকবে না। যাই হোক, ভালো থাকুন দর্শক, সুস্থ থাকুন, প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলের সাথে থাকুন। আর আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক নির্ভেজাল যে তথ্যগুলো আছে সেগুলার পেছনের ইতিহাসও আপনাদেরকে তুলে ধরার জন্য। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী আছি এই ঘটনাটা সুষ্ঠু রেজাল্ট আসবে। তো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।